Hello students, welcome to SB Math Stat Physics class. তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে ট্রিগোনোমেট্রি এপিসোড 1 খুব ভালো করে দেখে নিয়েছো আর পুরো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই সেশনে আমরা শুরু করব ট্রিগোনোমেট্রি এপিসোড 2। প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে 1 রেডিয়ান কে যদি তুমি ডিগ্রিতে লেখো তাহলে এটা 57.29 ডিগ্রিজের মতো প্রায় কাছাকাছি হয়। মানে দিস ইজ অ্যাপ্রক্স 1 রেডিয়ান হচ্ছে এত অ্যাপ্রক্স। তুমি মোটামুটি 57-এর একটু বেশি ভাবতে পারো, অল্প বেশি। বলো দেখি, tan 2 নেগেটিভ না পজিটিভ? খেয়াল করে দেখো, 1 মানে হচ্ছে এত ডিগ্রিজ, তাহলে 2 মানে হচ্ছে এর ডাবল। এর মানে কি 2 রেডিয়ান হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেল। সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি হয়? নেগেটিভ। তাহলে tan 2 হবে লেস দেন 0। ধরা যাক sin 3, এটা কি হবে? 3টা দেখো এখনো 180 ডিগ্রি ক্রস করেনি। এর মানে হলো স্টিল সেকেন্ড কোয়াড্রেন্টেই আছে। আর সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি হয়? পজিটিভ। ধরা যাক cos 3 যদি করতাম তাহলে কিন্তু এটা নেগেটিভ হতো। ধরা যাক cos 4 যদি করি, 4 মানে হলো 180 ডিগ্রি ক্রস করে গেছে আর 270 ডিগ্রির কম, মানে থার্ড কোয়াড্রেন্টে আছে। ঠিক? 4 মানে কি? ঠিক তো? 4 মানে নিশ্চিতভাবে দেখে নাও 57 ইন্টু 4 এমনি মোটামুটি করো। 57 ইন্টু 4 মানে 7, 28, 5, 20, 2 to 8, মানে এখন 270 ডিগ্রি হতে বেশ দেরি আছে। মানে স্টিল থার্ড, মানে এটা একটা থার্ড কোয়াড্রেন্টে আছে। 4 হলো থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কস কি হয়? নেগেটিভ হয়। কিন্তু যদি tan 4 করতাম তাহলে এটা গ্রেটার দেন 0 হতো। তো ডিগ্রিজ এবং রেডিয়ান এই দুটোর মধ্যে পার্থক্যটা খুব ভালো করে খেয়াল করবে। আমি অনেক স্টুডেন্টের বলতে শুনেছি যে 60 ডিগ্রিজকে শুধু 60 বলে। 60 বললেই কিন্তু রেডিয়ান বলা হয়ে গেল। 90 ডিগ্রিজকে 90 ডিগ্রিজ বলবে, 90 বললেই কিন্তু এটা রেডিয়ান হয়ে গেল। ওদের দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাই দি বাই, একটা কথা একটু বলে রাখি, মনে রাখবে যে সাইন 37 ডিগ্রিজ এটা হয় 3/5 আর cos 37 ডিগ্রিজ হয় 4/5। এটা একটুখানি মনে রেখো, কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটু মনে রাখো। এই একটা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল কনসিডার করো, আর এই অ্যাঙ্গেলটা ধরলাম আলফা, আর এই যে লেন্থ এটাকে পি দিয়ে ডিনোট করছি, এর লেন্থটাকে আমরা বি দিয়ে ডিনোট করছি, আর এর লেন্থকে আমরা এইচ দিয়ে ডিনোট করছি। তাহলে প্রথমত ট্রায়াঙ্গেলে খেয়াল রাখো যে আলফাটাকে আমরা 0-র বড় আর π/2 এর ছোট নিতে পারি যদি আলফাটা রেডিয়ান মেজার হয়। খেয়াল করে দেখো যে 0 আর π/2 দুটো এক্সট্রিম কেস, মানে 0 মানে হচ্ছে পিটা 0 হয়ে যাচ্ছে। পিটা যখন 0 তখন আলফাটা 0 হয়ে যাচ্ছে। আর যখন বিটা 0 তখন খেয়াল করে দেখো যে আলফাটা π/2 হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমি রেডিয়ানে করছি। ডিগ্রিজে বললে আলফা যদি এই অ্যাঙ্গেলের মেজার হতো ইন ডিগ্রিজ তাহলে আলফাটা 0 ডিগ্রিজ থেকে 90 ডিগ্রিজের মধ্যে আছে। আর আমরা ডিফাইন করছি, যেটা তোমরা নিজেরা আগের থেকেই জানো, যে সাইন আলফা হচ্ছে, ডিফাইন করছে, এটা মনে রাখবে,
p/h। মনে রাখবে আলফাটা কিন্তু 0 লেস ইকুয়াল টু আলফা লেস ইকুয়াল টু π/2, তখন সাইন আলফাকে ডিফাইন করা হচ্ছে p/h। কস আলফা ডিফাইন করছি আমরা b/h, আর ট্যান আলফা আমরা ডিফাইন করছি p/b, কিন্তু এই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আর একটা ইম্পোজ করছি যে আলফাটা 0 হতে পারে, ইটস ওকে, বাট ইট ক্যান নট বি ইকুয়াল টু π/2। এটা আমাদের করাটা খুব দরকার আছে, কারণ tan π/2 হচ্ছে আনডিফাইন্ড। তাহলে সাইন আলফা ক্ষেত্রে এটা যেখানে আলফাটা এত, কস আলফা এটা যখন আলফাটা 0 থেকে π/2 এর মধ্যে আছে। এটা তো আমরা এই ট্রায়াঙ্গেলটাকে বুঝতে পারছি, আর এখানে এই আলফাগুলো কিন্তু আলফাগুলো না, এই আলফাটা হলো জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। সুতরাং আমরা এতক্ষণ ধরে মানে এপিসোড 1 ধরে যে আলোচনাগুলো করেছিলাম, যেখানে আমরা অ্যাঙ্গেল বলতেই বুঝেছি ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল, এবং এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে হোয়াট ইজ ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তো আলফা ইজ নট ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল, আলফাটা কিন্তু জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো যে সাইন আলফার ভ্যালু 1 কে ক্রস করতে পারে না। ইনফ্যাক্ট এক্ষেত্রে দেখো যে সাইন আলফার ভ্যালু খুব সব থেকে ছোট ভ্যালু হবে 0। সেটা কখন হতে পারে? আলফাটা যদি p/h করছে, পিটা যখন 0, পিটা 0 কখন হয়? যখন এটা এর সঙ্গে মিলে যায়। দ্যাট মিনস আলফা যখন 0 তখন সাইন আলফাটা 0, আর পিটা যদি h হয়, পিটা কখন h হয়ে যাবে বলো? যখন এই জিনিসটা বিটা যখন 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে সাইন আলফা ভ্যালু হচ্ছে 1, কিন্তু 1 এর বেশি সাইন আলফার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি না। কস আলফার ক্ষেত্রেও তাই। তাহলে আমাদের এখানে অবজার্ভ করছি, মানে অবজার্ভ দ্যাট সাইন আলফা হলো গ্রেটার ইকুয়াল টু 0 লেস ইকুয়াল টু 1, আবার কস আলফাটাও হলো গ্রেটার ইকুয়াল টু 0 লেস ইকুয়াল টু 1, কমা where 0 less equal to alpha less equal to π/2। তাহলে এগুলো অবজার্ভ করা যায়, কিন্তু ট্যান আলফার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন নেই। ট্যান আলফা এই ক্ষেত্রে কি ট্যান আলফা নেগেটিভ হতে পারছে না, কিন্তু বেড়েই চলেছে। কারণ পি আর বিকে আমি যা খুশি বি আর পি আর বি এর মধ্যে রেশিও তৈরি করে ফেলতে পারি, যে ট্যান আলফা এর মধ্যে তাহলে কি হলো? এর মধ্যে ট্যান আলফার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে 0 লেস ইকুয়াল টু ট্যান আলফা লেস দেন ইনফিনিটি, ঠিক আছে, where 0 less equal to alpha less than π/2। ফলত এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আলফা যত বড় হতে থাকছে তত ট্যান আলফা বড় হচ্ছে, মানে π/2 এর ক্লোজ আসছে, তত ট্যান আলফার ভ্যালু প্রচুর বড় হয়ে যাচ্ছে। তাহলে এই ইনইকুয়ালিটিস গুলোকেও একটু খেয়াল করবে। নিশ্চয়ই তোমরা টেনেও খেয়াল করেছো, নাও করতে পারো। ইনইকুয়ালিটিস গুলোকে অনেকেই দেখি খেয়াল করে না, কিন্তু এবার থেকে একটু খেয়াল করবে। কিন্তু এই যে কথাগুলো তো হলো একটা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল নিয়ে, তাহলে ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল বলছি, সেই ক্ষেত্রে এর পুরো ব্যাপার স্যাপার কিরকম হবে সেটাই এখন বলছি, মন দিয়ে শোনো। দেখো খেয়াল করে এপিসোড 1-এ আমি যা আলোচনা করেছিলাম
সেই আলোচনার থেকে আমরা এই কথাটা বলতে পারি। সেটা কি না, এক্স ধরো হলো এনি রিয়েল নাম্বার। ব্যাপারটাকে অনুধাবন করবে এইভাবে যে এক্সটা হচ্ছে একটা যে কোনো ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল, কিন্তু ইন রেডিয়ান মেজার। রেডিয়ান মেজার মানেই হচ্ছে একটা রিয়েল নাম্বার, কিন্তু তাহলে এক্সটা হলো যে কোনো রিয়েল নাম্বার। তাহলে আমরা যে আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা বলতে পারি সেটা কি না, দেন উই ক্যান অলওয়েজ ফাইন্ড আলফা। ঠিক আছে, ব্র্যাকেটে আলফাটা কোথায় আছে? আলফাটা 0 থেকে π/2 এর মধ্যে আছে। Then we can always find alpha and an integer n such that x equal to হবে n pi প্লাস বা মাইনাস আলফা। ঠিক আলোচনা করেছিলাম কিনা? তাহলে এইবার এর মানেটা শেষমেশ কি হলো, যে সাইন এক্সটা হয় সাইন আলফা হবে বা মাইনাস সাইন আলফা হবে। সে ডিপেন্ড করছে যে এক্সটা কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে হয় সাইন এক্সটা সাইন আলফা হবে অথবা মাইনাস সাইন আলফা হবে। এমনকি এখানে আমি লিখেও ফেলতে পারি যে কখন সেটা হবে। তাহলে সাইন আলফা কখন হবে, যে ওয়েন, এভাবে লিখি, ওয়েন n পাই প্লাস মাইনাস আলফা, এটা কোথায় থাকবে বলো? সাইন আলফা কখন হয়? ফার্স্ট বা সেকেন্ড কোয়াড্রেন্টে হয়। n পাই আলফা ইজ ইন দ্য ফার্স্ট or second quadrant। আর এটা কখন হবে? মাইনাস সাইন আলফা কখন হবে না, when n pi plus minus alpha is in the third or fourth quadrant। এইবার দেখো যে সাইন আলফাটাকে দেখো, সাইন আলফাটা যেহেতু আলফাটা 0 থেকে π/2 এর মধ্যেই আছে, সাইন আলফাটা তো আমরা আগে ডিফাইন করেই ফেলেছি। দ্যাট মিনস সাইন এক্সটা ডিফাইন হয়ে গেল ফর এনি রিয়েল এক্স। তাহলে দাস সাইন এক্স ইজ ডিফাইন্ড ফর এনি রিয়েল এক্স। এই কথাটা এখানে লিখে দিই। তাহলে দাস sin x is defined for any real x। একই রকম ভাবে ধরা যাক এটা যদি আমরা cos x নিয়ে থাকি, এটা যদি আমরা cos x নিয়ে থাকি তাহলে এটা আইদার cos আলফা হবে অথবা মাইনাস cos আলফা হবে। তাহলে কখন সেটা প্লাস cos আলফা হবে? যখন n পাই প্লাস মাইনাস আলফাটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে। আর কখন মাইনাস cos আলফা হবে? যখন n পাই প্লাস মাইনাস আলফাটা সেকেন্ড অথবা থার্ড কোয়াড্রেন্টে থাকে। সেকেন্ড অর থার্ড কোয়াড্রেন্ট। এবার আমরা cos আলফাটা তো ডিফাইন করে ফেলেছি একটু আগেই। যদি আলফাটা 0 থেকে π/2 এর মধ্যে থাকলে cos আলফাটা কি হয় সেটা তো আমরা বুঝেই গেছি। তাহলে আমরা cos এক্সটাও ডিফাইন্ড হয়ে গেল ফর এনি রিয়েল এক্স।
তাহলে আমরা এটা লিখতে পারি যে thus cos 6 is defined for any real x। এবার খেয়াল করে দেখো যে cos x আর sin x এর ক্ষেত্রে এটা cos আলফা হতে পারে মাইনাস cos আলফা হতে পারে। তাহলে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ ইনইকুয়ালিটির কথা বলতে পারি। আমরা দুটো গুরুত্বপূর্ণ ইনইকুয়ালিটিজ এর কথা বলতে পারি। সেটা কি না, sin x এর সব থেকে ছোট ভ্যালু হচ্ছে -1 আর সব থেকে বড় ভ্যালু হচ্ছে 1। এটা ফর অল রিয়েল এক্স, এটা হচ্ছে ফর অল এর সাইন। আর -1 লেস ইকুয়াল টু cos x লেস ইকুয়াল টু 1 ফর অল রিয়েল এক্স। ঠিক। আচ্ছা, এবার একটা কথা বলছি শোনো, যে ধরা যাক যে কি বলি, ধরো এরকম বলি, ইউ একটা নাম্বার যদি এটা -l থেকে l এর মধ্যে থাকে, তাহলে আমরা এই কথাটাকে এইভাবে না লিখে মডিউ লেস ইকুয়াল টু l লিখতে পারি। মানে এইটা মানেই এইটা, এটা মানেই এটা, মানে ইমপ্লাইজ ইন ইমপ্লাইড বাই। -l লেস ইকুয়াল টু ইউ লেস ইকুয়াল টু l, এটাকে লিখতে পারি মডিউ লেস ইকুয়াল টু l। আবার ধরা যাক এইটা, যে যদি আমি ইউ গ্রেটার দেন এল মাইনাস ধরা যাক কি লিখি এ আর লেস দেন এল প্লাস এ, তাহলে এর বদলে আমরা এটা লিখতে পারি যে ইউ মাইনাস এল এর মোড হলো লেস দেন এ। এগুলো সব অঙ্কের খুব সোজা ব্যাপার, এগুলো একটু মনে রাখবে, একটু খেয়াল করবে, দেখবে যা লিখেছি সেটা ঠিকই কথা লিখেছি, কিন্তু এগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করে এভাবে একটু অভ্যস্ত হতে শিখবে যে এল মাইনাস এ লেস দেন ইউ লেস দেন এল প্লাস এ মানে হচ্ছে এইটা। আর যদি তুমি এখানে ইকুয়ালিটি চিহ্ন দিয়ে দাও দুই দিকে, তাহলে এখানেও ইকুয়ালিটি চিহ্ন দিতে হবে। এখানেও ধরা যাক যে ইকুয়ালিটি চিহ্ন ধরা যাক নেই, তাহলে এখানেও ইকুয়ালিটি চিহ্ন থাকবে না। তাহলে এর বদলে আমি কি লিখতে পারি, এই নতুন যা শিখলাম তার উপর দাঁড়িয়ে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি mod sin x হচ্ছে লেস ইকুয়াল টু 1 ফর অল রিয়েল x, mod cos x টা হচ্ছে লেস ইকুয়াল টু 1 ফর অল রিয়েল x। তাহলে খেয়াল করে দেখো যে cos x এবং sin x দুটোই ডিফাইন্ড ফর অল রিয়েল x, এবং sin x cos x এর ভ্যালুস কিন্তু -1 থেকে 1 এর মধ্যেই থাকে। এই ধরো একটা লাইন ড্র করেছি, লাইনটা কিন্তু নেভার এন্ডিং, এদিকেও কোনো এন্ড নেই এদিকেও কোনো এন্ড নেই। এটাকে আমরা অনেক সময় রিয়েল লাইনও বলে থাকি। এর মানে হলো যে যে কোনো রিয়েল নাম্বারস এই রিয়েল লাইনের পয়েন্ট দ্বারা রিপ্রেজেন্টেড হবে, আর করেসপন্ডিং টু এভরি পয়েন্ট অন দিস লাইন দেয়ার ইজ আ রিয়েল নাম্বার। এটা একটু এইভাবে অনুধাবন করতে পারো যে ধরা যাক যে এই যে একটা পয়েন্ট নিলে এই পয়েন্টটা ধরা যাক 0 রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করলো। এবার এখান থেকে 1 ইউনিট ডান দিকে যাও। এখন 1 ইউনিট কতটা নেবে সে যা খুশি নাও, কিন্তু ওয়ান্স যা নেবে সেটাকে ফিক্স করে দেবে। তো ধরা যাক এখান থেকে আমি এখানে 1 ইউনিট গেলাম, তো যে পয়েন্টটা পেলাম সেটাই হচ্ছে রিয়েল নাম্বার 1, মানে এই পয়েন্টটা রিয়েল নাম্বার 1কে রিপ্রেজেন্ট করবে, আর 1 রিয়েল নাম্বার বলতে আমরা এই পয়েন্টকে বুঝবো। আবার এখান থেকে আরো 1 ইউনিট দূরে চলে যাও, তাহলে এই যে পয়েন্টটা পেলাম সেটা হলো রিয়েল নাম্বার 2কে রিপ্রেজেন্ট করবে। আবার একই রকম ভাবে 2 রিয়েল নাম্বারটা এই পয়েন্ট দ্বারা রিপ্রেজেন্টেড হবে। -1টা রিপ্রেজেন্ট করবে কি করে, সেম ইউনিট চলে আসো বাঁ দিকে, যে পয়েন্টটা পেলাম
সেটাই হচ্ছে -1। আর ওইদিকে চলে এসো, তো যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে -2। ধরা যাক হাফ রিয়েল নাম্বারটা কোনটা দ্বারা রিপ্রেজেন্টেড হবে না, ঠিক 0, 1 এর মিডল পয়েন্ট দিয়ে। ঠিক আছে, 1/3 পয়েন্টটা কিভাবে রিপ্রেজেন্ট হবে না, এটাকে 3টে ভাগে ভাগ করো, তাহলে এই হলো তোমার 1/3। এইরকম ভাবে বলছি বটে, কিন্তু সবসময় এভাবে করা যাবে না। এবার একটুখানি খালি একটু ফিল করো যে 0 থেকে 1 এর মধ্যে রিয়েল নাম্বারসগুলোই হচ্ছে এই সমস্ত পয়েন্টসগুলো, মানে এই পয়েন্টসগুলোই হচ্ছে ওই সমস্ত রিয়েল নাম্বারসগুলো যেগুলো 0 থেকে 1 এর মধ্যে আছে। এই পয়েন্টসগুলো হচ্ছে ওই সমস্ত রিয়েল নাম্বারসগুলো যেগুলো 1 থেকে 2 এর মধ্যে আছে। হয়তো একটা ভিজুয়ালি ব্যাপারটাকে বুঝতে পারবে বাস। ধরা যাক এর মানেটা কি, এর মানে হলো -2 থেকে -1 এর মধ্যে যে রিয়েল নাম্বারসগুলো আছে সেইগুলো হচ্ছে এই পয়েন্টস দ্বারা রিপ্রেজেন্টেড হচ্ছে। বুঝতে পেরেছো? তো এই হলো একটা, এটাকে আমরা অনেক সময় বলি রিয়েল লাইন, আর এইরকম ভাবে একটা এক্সপ্রেস করে থাকি। বুঝতে পেরেছো? এবার আমরা একটা কথা ইন্ট্রোডিউস করছি যেটাকে বলা হয় ইন্টারভাল। ধরো আমি যদি এই রকম লিখি 2,4, দেখতেই পাচ্ছ এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করেছি। অর্থাৎ এই রিয়েল লাইন থেকে আমি বলছি যে এই হলো 2, আর আরেকটা পয়েন্ট তো কোথাও আছে আর 1 ইট দূরে গিয়ে, সাপোজ ধরা যাক এটাই 4। তাহলে 2 থেকে 4 এর মধ্যে যে রিয়েল নাম্বারসগুলো আছে সেইগুলো নিয়ে যে সেট, সেটাই এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে। এবং থার্ড ব্র্যাকেট মানে হলো ওই রিয়েল নাম্বারসের সেটে 2 আর 4ও আছে। 2 আর 4 তো আছেই, অ্যান্ড অল পয়েন্টস যেটা 2 আর 4 এর মধ্যে এখানে দেখতে পাচ্ছ। বুঝতে পারছি? দেখতে পাচ্ছ বটে, কিন্তু সব রিয়েল নাম্বারসগুলোকে বলা অত সোজা নয়, কিন্তু জাস্ট একটু ফিল করো বাস, তাহলেই হবে। নিশ্চয়ই ফিল করতে পারছো? তো এই হলো এটা। এইটাকে আমরা বলে থাকি, মানে এটাকে এক কথায় সেট করে লিখলে মানেটা কি, এমন সমস্ত রিয়েল নাম্বার such that 2 less than x less than 4, কথাটা কি ঠিক লিখলাম? না, এটা এক্সট্রা 2 হতে পারে, এক্সট্রা 4ও হতে পারে। তাহলে এইটাকে আমরা বলে থাকি ক্লোজড ইন্টারভাল। ক্লোজড ইন্টারভাল। তাহলে নিশ্চয়ই আমি যদি এরকম লিখি -1, 1, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। ধরা যাক -1, 0, থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, সব ক্লোজ ইন্টারভালস। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা থার্ড ব্র্যাকেট ইউজ না করে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, তাহলে এর মানে হলো যেখান থেকে 2 আর 4 এর মধ্যে এই সমস্ত রিয়েল নাম্বারসগুলো, মানে সমস্ত পয়েন্টসগুলো, কিন্তু 2 আর 4 এক্সক্লুডেড হয়ে যাবে। মানে আমরা সেট আকারে লিখলে এটা হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার যেগুলো 2 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট। ইকুয়ালিটি আর হতে পারবে না। মানে এই সেটে, এই যে সেট, এই সেটে 2 আর 4 নেই, কিন্তু 2 আর 4 এর মাঝে যত রিয়েল নাম্বারস আছে সবই আছে। এইভাবে যদি আমরা লিখি তো এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল। তো নিশ্চয়ই ওপেন ইন্টারভালটা বুঝতে পেরেছো। তাহলে এইটা -1, 0, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মানে একটা ওপেন ইন্টারভাল। ধরা যাক -5, 0, এটাও একটা ওপেন ইন্টারভাল। ধরা যাক -9, -7, এটাও একটা ওপেন ইন্টারভাল। কিংবা ধরো এখানে লিখলাম 0, এখানে লিখলাম 2, তাহলে এটা একটা ওপেন ইন্টারভাল। আর নিশ্চয়ই এই ধরনের রিয়েল লাইনে ব্যাপারটা বুঝতে পারছো যে কোন পয়েন্টসের কথা বলা হচ্ছে।
এবার দেখো যদি আমি এরকম লিখি মাইনাস ইনফিনিটি তারপরে টুতে থার্ড ব্র্যাকেট, এটা মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে পুরো মাইনাস ইনফিনিটি থেকে আসছে 2 অবধি থেমে গেল। তো এই যে 2 এর আগে যত রিয়েল নাম্বারস আছে সবগুলো এবং ইনক্লুডিং 2, কেন ইনক্লুডিং 2, কারণ 2তে থার্ড ব্র্যাকেট আছে। তাহলে এর মানে কি, সেট আকারে লিখলে এটা মানে কি, সেট এমন সমস্ত রিয়েল নাম্বারসগুলো নিয়ে যে সেট যারা 2 এর থেকে ছোট অর ইকুয়াল। এটার কি নাম হবে? এর নামটাও হলো ক্লোজ ইন্টারভাল। তাহলে নিশ্চয়ই মাইনাস ইনফিনিটি -1 বুঝতে পারছো, মাইনাস ইনফিনিটি 0 বুঝতে পারছো। ধরা যাক এই যে মাইনাস ইনফিনিটি 0, এটাকে আমি কি বলতে পারি? সেট অফ অল নেগেটিভ রিয়েল নাম্বারস। খেয়াল করে দেখো, সেট অফ অল নেগেটিভ রিয়েল নাম্বারস। ও ফার্স্ট ব্র্যাকেটটা তো আমি এখন শুরুই করিনি, তাই এটা মানে বুঝতে পারছো, এটা মানে বুঝতে পারছো, এটা মানে কি, সেট অফ অল নন নেগেটিভ নন পজিটিভ রিয়েল নাম্বারস। মানে কি, সেট অফ অল মানে এই রিয়েল নাম্বারসগুলো কি আইদার 0 অর নেগেটিভ, মানে কি নন পজিটিভ। আবার এই যে থার্ড ব্র্যাকেটের জায়গায় যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই তাহলে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে এবার কি বোঝানো হচ্ছে। এর মানে হচ্ছে যে 2 এর আগের সমস্ত রিয়েল নাম্বারসগুলো কিন্তু এবার 2 এক্সক্লুডেড হবে, মানে সেট আকারে বললে এইটা। তাহলে এইটাকে আমরা কি বলবো, ক্লোজ ইন্টারভাল না ওপেন ইন্টারভাল? তো এইটাকে আমরা বলবো ওপেন ইন্টারভাল। তাহলে এবার মাইনাস ইনফিনিটি এরকম যদি 0 লিখি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে কি এটা একটা ওপেন ইন্টারভাল। এটা কি রিপ্রেজেন্ট করছে? সেট অফ অল নেগেটিভ নাম্বারসকে। বুঝতে পেরেছো? তাহলে সবই বুঝতে পারছো। ওপেন ইন্টারভাল ধরা যাক মাইনাস ইনফিনিটি, এরকম মাইনাস ইনফিনিটি (5), এর মানে বুঝতে পারছো, এর মানে কি 5 এর আগের সমস্ত রিয়েল নাম্বারসগুলো। এবার দেখো এরকম লিখলাম আমি একটা, ধরো 2, ইনফিনিটি ইনফিনিটি। ইনফিনিটি দিলে কখন থার্ড ব্র্যাকেট দেবে না। এটা মানে কি, এর মানে হলো যে 2 and 2 এর থেকে বড় সমস্ত রিয়েল নাম্বারসগুলো, মানে এখানে 2 এর রাইটে যতগুলো রিয়েল পয়েন্টস আছে সব কটা পয়েন্টস ইনক্লুডিং দ্য পয়েন্ট 2, এটাই হচ্ছে এটা। তো এটা সেট আকারে লেখা মানেটা কি, এমন সমস্ত রিয়েল নাম্বারসগুলো নিয়ে সেট যারা 2 এর থেকে বড় বা সমান। এই ইন্টারভালকে আমরা কি নাম দেব? এটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল। বুঝতে পেরেছো? তাহলে এই রকম একটা কিছু লেখা যেতে পারে, নিশ্চয়ই মানে বুঝতে পারলে। এর মানেটা কি, যে সেট অফ অল নন নেগেটিভ রিয়েল নাম্বারস, মানে বা সেট অফ অল রিয়েল নাম্বারস হুইচ ইজ আইদার 0 অর পজিটিভ। বুঝতে পেরেছো? মানে 0 আর 0 থেকে বড় সমস্ত রিয়েল নাম্বারসগুলো নিয়ে যে সেট, সেটাই হচ্ছে এটা। আর যদি আমরা এখানে থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই তাহলে প্রথমত তো এটা ক্লোজ ইন্টারভাল বলবো না, বলবো ওপেন ইন্টারভাল। আর এটা মানেটা কি হলো, ইকুয়াল টু আর হবে না। বুঝতে পেরেছো? মানে 2 এর বড় সমস্ত রিয়েল নাম্বারস। তাহলে আমি যদি এইরকম লিখি তাহলে এটা মানেটা কি বলো দেখি, যে সেট অফ অল পজিটিভ নাম্বারস। এবার ধরো এইটার মানেটা কি, মাইনাস ইনফিনিটি, এদিকেও ইনফিনিটি, এদিকেও ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি থার্ড ব্র্যাকেট কখনোই দেবে না, এটা মনে রাখবে। মনে রাখবে ইনফিনিটি ইনফিনিটি এগুলো সব হচ্ছে সিম্বল। এর মানে কি সেটাই তো
বলছি আমি। তো এইটা মানেটা কি? এটা মানে হচ্ছে অল রিয়েল নাম্বারস। এই সোজা কথা হলো, এটা মানেই হলো সেট অফ অল রিয়েল, মানে সেট অফ অল রিয়েল নাম্বারস, মানে এই আর সেটটাই। এটা ক্লোজ ইন্টারভাল না ওপেন ইন্টারভাল? এটা হচ্ছে দিস ইজ দ্য অনলি ইন্টারভাল, দিস ইজ দ্য only interval which is both closed and open. এবার আমি এমন একটা বিষয় আলোচনা করছি যেটা যদি খুব ভালো করে জানতে চাও তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্লেলিস্ট থেকে, যেখানে তুমি দেখবে ম্যাপিং অর ফাংশন লেখা আছে, সেইখানকার যে এপিসোডসগুলো আছে সেগুলো দেখে নিলে এখন আমি যে বিষয়ে আলোচনা করছি সেটা বুঝতে খুব সুবিধা হবে। তাও আমি এখন যে আলোচনাটা করছি সেটা ধরা যাক তোমার যদি পড়া নাও থাকে, তাতেও যদি বুঝতে পারো তাহলে মানে সেরকম চেষ্টাই আমি করছি। ধরো একটা ব্যাপার, আমি এরকম একটা জিনিস লিখলাম, এফএক্সটা হচ্ছে এক্স স্কোয়ার্ড প্লাস 2। এখন দেখো যে এটা মানে হলো এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল, মানে হলো যে এই যে এক্স, ঠিক আছে, ইট টেক্স ভ্যালুজ ফ্রম আর এটা হলো যে ভ্যালুটা পেলাম, এটা হলো দ্য ভ্যালু দ্যাট উই গেট। এখন তোমাকে দেখতে হবে যে এখানে এক্স সমস্ত রিয়েল নাম্বারে যে কোনো ভ্যালু কি নিতে পারে? সোজা কথা এর মানেটা কি? এক্সের এখানে যে কোনো রিয়েল নাম্বার কি বসাতে পারি? অবশ্যই বসাতে পারি, যে কোনো রিয়েল নাম্বারই বসাও, তার স্কোয়ার প্লাস 2 অলওয়েজ করে ফেলা যায়। তাহলে আমরা বলবো যে এইটা হচ্ছে একটা ফাংশন যার ডোমেনটা হলো আর। এটাকে আবার আরেকটা ভাষায় কিভাবে লেখা যায় বলো? ওপেন এই যে এরকম, এটা ক্লোজ ইন্টারভালও বটে, ওপেন ইন্টারভালও বটে। আর আরেকটা কথা হলো রেঞ্জ মানে হলো যে ভ্যালুসগুলো আমরা পাবো সেই ভ্যালুসগুলো নিয়ে যে সেট। খেয়াল করে দেখো যে তুমি এখানে যে কোনো নাম্বারই বসাও না কেন 0 বাদে, তো একটা পজিটিভ নাম্বার হচ্ছে, আর 0 বসালে 2 পাচ্ছি, আর বাকি সব ক্ষেত্রে কি 2 এর থেকে বড় পাচ্ছি। তাহলে মানে কি? রেঞ্জটা হলো 2, ইনফিনিটি, মানে এই ক্লোজ ইন্টারভালটাই হলো রেঞ্জ। ব্যাপারটা বুঝতে পেরেছো না বোঝনি? আবার বলছি, দেখো এখানে এক্স, অর্থাৎ এই জায়গায় এক্সের জায়গায় যে ভ্যালুসগুলো বসতে পারে সেই ভ্যালুসগুলো নিয়ে যে সেট, সেটাকেই আমরা বলবো এই ফাংশনের, যেটাকে আমি অবশ্য আবার নাম দিচ্ছি এফএক্স, তার ডোমেন। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে কি যে কোনো রিয়েল নাম্বারই তো আমি বসাতে পারি, কোনো বাধা আছে এখানে? কোনো বাধা নেই। তাহলে যে কোনো রিয়েল নাম্বারই বসাও, তো তার স্কোয়ার প্লাস 2 হচ্ছে তার এর ভ্যালু। ফলত তাতে কোনো রিয়েল নাম্বার এমন নেই যেটা এখানে বসানো যাচ্ছে না। তাহলে আমরা বলবো যে ডোমেনটা হলো আর বা মাইনাস ইনফিনিটি এই ফার্স্ট ব্র্যাকেটে। আর রেঞ্জ বলতে আমরা বুঝি যে ভ্যালুসগুলো আমরা পাবো এক্সের জায়গায় রিয়েল নাম্বার বসিয়ে সেই সমস্ত ভ্যালুসগুলো নিয়ে যে সেট, সেটা। তো দেখো যে সব থেকে ছোট যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে এক্সের জায়গায় 0 বসালে সেটা হচ্ছে 2। তাহলে 2টা তো থার্ড ব্র্যাকেটে বসবেই। আর তারপরে দেখো যে সমস্ত
2 এর পর আর সমস্ত যে পজিটিভ রিয়েল নাম্বারসগুলো আছে সেগুলো সবই এই ভ্যালুসগুলো নেবে। তো এই কারণে এইটা হলো তার রেঞ্জ। আরেকটা নিই, ধরো এখন ফাংশনটার নাম দিলাম gx। ফাংশনে যা খুশি নাম দাও, ব্র্যাকেটে x লিখবে, এরকম। x না লিখে অন্য কিছু লিখতে পারো, তাহলে এখানে সেই রকম হবে। এখানে আমি লিখলাম ধরা যাক x - 2। তাহলে এখানে x মানে এটা কি, মানে এখানে x যে ভ্যালুসগুলো নিতে পারে সেই ভ্যালুসগুলোর নিয়ে যে সেট, সেটাই হচ্ছে ডোমেন। এখন x কি এখানে যে কোনো রিয়েল ভ্যালু নিতে পারে? খেয়াল করে দেখো, রুটের ভিতরে নেগেটিভ হওয়া যায় না। রুটের ভিতরে নেগেটিভ হলে ওটা রিয়েল নাম্বার হয় না। তাহলে x সব থেকে ছোট কি ভ্যালু নিতে পারে? 2। তারপরে 2 এর থেকে বড় ভ্যালু ওকে নিতে হবে। তাহলে ডোমেনটা কি হয়ে যাবে বলো? এই ডোমেনটা হয়ে যাবে 2 নিতে পারে আর 2 এর বড় নাম্বার নিতে পারে। তো 2 যেহেতু নিতে পারে, এখন থার্ড ব্র্যাকেট ইনফিনিটি। দেখো 2 এর থেকে ছোট নাম্বার নিতে পারে, 2 এর থেকে ছোট নাম্বার যেই লিখবো আমি, তো রুটের ভিতরে নেগেটিভ নাম্বার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জটা কি হবে? রেঞ্জটা দেখো যে সব থেকে ছোট ভ্যালু যে 2 নিই, তাহলে এটা হচ্ছে 0। আর রুটটা তো কখনো দিন নেগেটিভ হয় না, তো 0 হচ্ছে সব থেকে ছোট ভ্যালু। তারপর তো যে কোনো পজিটিভ নাম্বারই নিয়ে নিতে পারছো। তাহলে রেঞ্জটা হচ্ছে 0 ইনফিনিটি। বুঝতে পেরেছো? তাহলে এইরকম ভাবে প্রত্যেকটা ফাংশনেরই ডোমেন আর রেঞ্জ বলে একটা কথা আছে, যেটা আমরা এটা দেখেই বুঝতে পেরে যাই। তাহলে আমরা অলরেডি দেখলাম যে সাইন এক্স এর ডোমেন, কস এক্স এর ডোমেন, এরকম সব কটা ডোমেন আর রেঞ্জ বলে দেওয়া যেতে পারে। তো সেটাই আমি এখন আলোচনা করছি। ধরো আমি নিলাম এফ এক্সটা হচ্ছে সাইন এক্স। তাহলে প্রথমত এই যে ফাংশনটা, যেহেতু সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স এরকম এই ধরনের ফাংশনসগুলোকে বলা হয় ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন বা ফাংশনস, একটা বেশি যদি হয়। তো দিস ইজ আ ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। তাহলে ডোমেনটা কী হয় বলো? তা আমরা প্রচুর আলোচনা করে ফেললাম। এই ডোমেনটা হবে, যেহেতু এক্স যে কোনো রিয়েল ভ্যালুই নিতে পেরে যাচ্ছে, তাহলে ডোমেনটা হলো আর। কিংবা তুমি এটাকে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটে এরকমও লিখতে পারো। এবার রেঞ্জ, আমরা দেখেছি যে সাইন এক্স এর ভ্যালু অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যেই থাকে। তাহলে রেঞ্জটা কি হয়ে গেল? থার্ড ব্র্যাকেট -1 1, মানে ক্লোজ ইন্টারভালটাই হলো এর রেঞ্জ। ফাংশনটাকে নেওয়া যাক cos x। cos x এর ক্ষেত্রেও দেখো x যে কোনো রিয়েল ভ্যালুর জন্যই cos x ডিফাইন্ড। তাহলে cos x এর ডোমেনটাও হলো r বা এইটা। আর cos x এর ভ্যালু যেহেতু -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, যেটা আমরা আগে আলোচনা করে ফেলেছি, তাহলে রেঞ্জটাও হলো এই একই। তাহলে cos x আর sin x এর ডোমেন আর রেঞ্জ সেম। এইবার ফাংশনটাকে নিয়ে আমরা tan x। এর ডোমেনটা কি? এর ডোমেন কি পুরো রিয়েল নাম্বার বলা যায়? বলা যায় না। তার কারণটা কি? যে আমরা জানি যে কিছু কিছু রিয়েল নাম্বার আছে যেখানে tan x আনডিফাইন্ড। কোথায় কোথায় আনডিফাইন্ড? দেখো, একটা তো π/2 আনডিফাইন্ড, -π/2 আনডিফাইন্ড। তাহলে এক কথায় π/2 আনডিফাইন্ড মানে কি? 2n π প্লাস π/2 আনডিফাইন্ড, -π/2 আনডিফাইন্ড মানে কি? 2n π মাইনাস π/2 আনডিফাইন্ড। সোজা কথা হলো tan x হচ্ছে 2n π প্লাস মাইনাস π/2 আনডিফাইন্ড, যেখানে nটা যে কোনো ইন্টিজার। তাহলে ডোমেন যে সেট, মানে আর সেট থেকে এই পয়েন্টগুলোকে বাদ দিতে হবে, তারপর যে সেটটা পড়ে থাকলো সেই সেটটাই হচ্ছে tan x এর ডোমেন। তাহলে ডোমেনটাকে আমরা কি বলতে পারি?
ডোমেন হলো আর থেকে কোনটা বাদ, এই যে এই ধরনের সেটটা বাদ, যেখানে এনটা হলো জেড এর যে কোনো এলিমেন্ট, মানে যে কোনো ইন্টিজার। অর্থাৎ এরকম ধরনের যে পয়েন্টসগুলো আছে, এটা নিয়ে যে সেটটা তৈরি হলো, সেই সেটটা আর সেট থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে ডোমেন। মনে রাখবে এই মাইনাসের বদলে ব্যাকস্ল্যাশও ইউজ করা যায়, মানে এরকম না লিখে এরকমও লেখা যায়। বুঝতে পেরেছো? তো এটা হলো ডোমেন। এবার রেঞ্জ। এবার আমরা দেখেছি যে tan x এর ভ্যালু পজিটিভলিও যা খুশি হতে পারে, নেগেটিভলিও যা খুশি হতে পারে, এবং জিরোও হতে পারছে। এখন রেঞ্জটা হবে এই। বুঝতে পেরেছো? তাহলে এই হলো cos x, sin x এবং tan x, এই তিনটে গুরুত্বপূর্ণ ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনসের ডোমেন এবং রেঞ্জ, এবং এটা একদম খুব ভালো করে মনে রাখবে। দেখো, অলরেডি আমরা এই সম্পর্কটাকে লিখতে পারি যে tan x হচ্ছে sin x বাই cos x। খেয়াল করে দেখো যে tan x কে sin x বাই cos x লেখা যায়, যেখানে এটা বলাটা খুবই দরকার, যেখানে যেখানে tan x আনডিফাইন্ড সেগুলো বাতিল। তাহলে ওই সমস্ত এক্সে লিখতে হবে যে x বিলংস টু যেখানে যেখানে tan x টা ডিফাইন্ড। তাহলে কোথায় কোথায় ডিফাইন্ড না, r মাইনাস 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2 সাচ দ্যাট n বিলংস টু z। এই জিনিসটাকে এভাবেও লেখা যায়, দ্যাট ইজ x বিলংস টু r মাইনাস, এই সেটটাকে এভাবেও লেখা যায় n পাই প্লাস পাই বাই 2 সাচ দ্যাট n বিলংস টু z। কিংবা এটাকে এভাবেও লিখতে পারতে যে tan x টা হচ্ছে sin x বাই cos x, x not equal to n পাই প্লাস পাই বাই 2, n বিলংস টু z। এইভাবেও লেখা যায়। বুঝতে পেরেছো? সবসময় একটু কেয়ারফুল থাকবে যে কোথায় কোথায় এটা ডিফাইন্ড। তো যেখানে ডিফাইন্ড সেটাই তো লেখা যায়, যেখানে আনডিফাইন্ড সেখানে কি করে লেখা যায়? আনডিফাইন্ড কথাটার মানেটাকে যার কোনো অস্তিত্বই নেই। তো যার কোনো অস্তিত্ব নেই সেটাকে তুমি অস্তিত্ব মান কি করে করে ফেলতে পারো? লিখে ফেলা মানে তো তুমি তার অস্তিত্ব আছে বলে ফেললে, মানে ভুল করে ফেললে। তো একটু কেয়ারফুল থাকবে। এবার আমরা আরেকটা ফাংশন ডিফাইন করছি, সেটা হচ্ছে cot x। cot x কে আমরা ডিফাইন করছি cos x বাই sin x দিয়ে। তাহলে এখানেও তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে যে কখন ডিফাইন, যখন sin x টা 0 নয়। এবার sin x 0 কখন কখন হয়? sin x 0 হয় 0-তে sin 0 0 হয়, আর sin পাইটাও 0 হয়। দ্যাট মিনস হচ্ছে যে 2n পাইতেও 2n পাই মানে 0-কে 2n পাই লেখা যায়, আর পাইকে আবার কি লেখা যায় 2n পাই প্লাস, মানে 2n প্লাস 1 পাই, মানে সোজা কথা এক কথা বললে n পাই বাদ চলে যাবে। তাহলে এটা হবে যদি x নট ইকুয়াল টু n পাই হয়, n বিলংস টু z। তাহলে এইভাবে আমরা cot x ডিফাইন করি। তাহলে cot x এর ক্ষেত্রে মানে যদি fx ইকুয়াল টু cot x হয়, তাহলে এই ফাংশনের ডোমেন কি? ডোমেনটা হলো পুরো r থেকে n পাই such that n belongs to z, এই সেটটা বাদ। বলেছিলাম মাইনাসকে এভাবে না লিখে ব্যাকস্ল্যাশও লেখা যায়। বুঝতে পেরেছো? আর রেঞ্জটা কি? রেঞ্জটা একই রকম ভাবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এবার আমরা আরেকটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন ডিফাইন করছি, সেটা হচ্ছে sec x। sec x কে ডিফাইন করছি কি করে না 1 বাই cos x করে। যেহেতু 1 বাই cos x করে করছি, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে cos x টা যাতে 0 না হয়। কিন্তু cos x কখন 0 হয়? যখন পাই বাই 2-তেও 0 হয়, মাইনাস পাই বাই 2-তেও 0 হয়। তাহলে এক কথায় n পাই প্লাস পাই বাই 2 এখানে 0 হয়ে যায়, যেখানে nটা যে কোনো ইন্টিজার। তাহলে আমাদের সবসময় এটা লেখা উচিত যে x নট ইকুয়াল টু
n pi plus pi by 2 comma n belongs to z। ঠিক আছে, তাহলে fx ইকুয়াল টু sec x এটা যদি আমাদের ফাংশন নেই, তাহলে ডোমেনটা কি হয়ে গেল? ডোমেন পুরো আর কিন্তু এই পয়েন্টসগুলো বাদ, মানে n pi প্লাস pi বাই 2 such that n belongs to z। ঠিক আছে, আর রেঞ্জটা কি হবে? রেঞ্জ খেয়াল করে দেখো, রেঞ্জটা যেহেতু এটা 1 বাই cos x, আর cos x এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে, যেমন সাপোজ cos x এর ভ্যালু হাফ, তাহলে এটা কি 2 হয়ে গেল। তো এর মানেটা কি হয়ে গেল? চিন্তা করে দেখো যে এর রেঞ্জটা হয়ে গেল -∞ থেকে শুরু করে 1 অবধি, সরি -1 অবধি, ইউনিয়ন আবার 1 থেকে শুরু করে ইনফিনিটি। এই হলো, মানে সোজা কথা এটাকে এইভাবে বলতে পারো যে আর সেট থেকে ওপেন ইন্টারভাল 1 1 বাদ চলে যাবে। আবার বললাম মাইনাসকে এরকমও লেখা যায়, এই রকমও লেখা যায়। তো এই হলো তার রেঞ্জ। এবার আরেকটা ফাংশন ডিফাইন করা যাক, কোসেক এক্স। কোসেক এক্সকে আমরা ডিফাইন করছি 1 বাই সাইন এক্স করে। তাহলে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে সাইন এক্স যাতে 0 না হয়। সাইন এক্স কখন 0 হয়? 0-তে হয় এবং পাইতে হয়, মানে সোজা কথা n পাই পয়েন্টসগুলো বাদ। তাহলে এক্স নট ইকুয়াল টু n পাই কমা n বিলংস টু z। তাহলে fx ইকুয়াল টু কোসেক এক্স এটা যদি আমাদের ফাংশন হয়, তাহলে ডোমেনটা কি হয়ে গেল? এই ডোমেনটা ওই পয়েন্টগুলো বাদ, মানে আর থেকে n পাই such that n belongs to z। এই পয়েন্টগুলো আর থেকে বাদ চলে যাওয়ার পর যেই রিয়েল নাম্বারসগুলো পড়ে থাকলো সেটাই হচ্ছে এই ফাংশনের ডোমেন। আর রেঞ্জটাও একই রকম 1 বাই cos x এর মতনই, -1 থেকে 1 এর মধ্যে যেহেতু আছে, আর এটা হচ্ছে রেসিপ্রোকাল, তার রেঞ্জটা হলো -∞ থেকে -1 অবধি, -1 এ থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 1 এ থার্ড ব্র্যাকেট ইনফিনিটি। বা এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, আর থেকে এই ওপেন ইন্টারভাল বাদ। আবার মাইনাসটাকে এভাবে না লিখে এভাবেও লেখা যায়। তো এই যে আমরা যতগুলো ট্রিগনোমেট্রিক ফাংশনস বললাম, এর বাদে আর কোনো ট্রিগনোমেট্রিক ফাংশন এরকম বেসিক নেই, মানে cos স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স, সাইন 2x, সাইন এক্স প্লাস cos x, এগুলো সবই ট্রিগনোমেট্রিক ফাংশনস। ঠিক আছে, কিন্তু ফান্ডামেন্টাল ট্রিগনোমেট্রিক ফাংশনস এগুলো আমি বলে দিলাম। এবার শোনো, ইভেন ফাংশন and odd function কাকে বলে? fx হচ্ছে একটা ফাংশন, এটাকে ইভেন ফাংশন বলা হবে যদি f of minus x fx হয় for all x in the domain of fx অবশ্য, for all x in the domain of fx। f of minus x equal to যদি fx হয়, তাহলে এই ফাংশনকে বলা হয় ইভেন ফাংশন। আর যদি তুমি দেখো f of minus x equal to মাইনাস fx হয়েছে, মাইনাস fx অবশ্য ফর অল এটা, তাহলে আমরা fx কে বলবো অড ফাংশন। তাহলে সাইন এক্সটা কি ফাংশন? ইভেন ফাংশন না অড ফাংশন? আচ্ছা, এমন হতে পারে কিন্তু কোনো ফাংশন নাইদার অ্যান ইভেন ফাংশন নর অ্যান অড ফাংশন হতে পারে এটা। তো সাইন এক্সটা দেখো তো, সাইন এক্স কোন ক্যাটেগরির মধ্যে পড়ে? সাইন অফ মাইনাস এক্স। কি দেখি আমরা? মাইনাস সাইন এক্স, আলোচনা হয়ে গেছে এটা নিয়ে।
এবং দিস ইজ ট্রু ফর অল এক্স, ফর অল রিয়েল এক্স, তাই না? এটা হচ্ছে ফর অল রিয়েল এক্স, এ কারণে সাইন এক্স, তাহলে দেয়ারফোর সাইন এক্স ইজ অ্যান অড ফাংশন। বুঝতে পেরেছো? cos x, cos of minus x আমরা জানি cos x ই হয় for all real x, তাহলে therefore cos x is an even function. tan x এর ক্ষেত্রে tan, এখানে tan লাগিয়ে দিই, tan of minus x টা আবার minus tan x হয়। ফর অল রিয়েল এক্স অবশ্য লেখা যাবে না, মানে ফর অল এক্স ইন ডোমেন অফ tan x, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা কি বলতে পারি যে tan x is an odd function। তাহলে আশা করি cos, cosec x, sec x এবং cot x এর বেলাতে তোমরা বলে ফেলতে পারবে। এই কনটেক্সটে খালি দুটো তোমার হোমওয়ার্ক দিচ্ছি, এবং ট্রিগনোমেট্রিক ফাংশনও নয়। fx ইকুয়াল টু এক্সটা কি, fx ইকুয়াল টু এক্স স্কোয়ারটা কি, আর fx ইকুয়াল টু এক্স কিউবটা কি, এই ফাংশনসগুলো কি ইভেন ফাংশন না অড ফাংশন, নিজেরা করবে। এবার আরেকটা ব্যাপার শোনো, যেটার নাম হলো পিরিয়ডিক ফাংশন। এবার ইফ fx is a function such that if a plus x equal to fx for some real a, comma, then fx is said to be a periodic function। বুঝতে পেরেছো? আর পিরিয়ড বলেও একটা কথা আছে, পিরিয়ডিক ফাংশনের পিরিয়ড বলেও একটা কথা আছে। সেটা হচ্ছে যে এর মধ্যে যদি এটা আমি দেখি যে কাণ্ডটা ঘটেছে, এবং যেখানে এটা হচ্ছে লিস্ট পজিটিভ রিয়েল নাম্বার, লিস্ট পজিটিভ নাম্বারের বেলাতে যদি আমি দেখে এই ঘটনাটা ঘটেছে, তাহলে আমরা এটাকে বলবো পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক ফাংশন। তাহলে পিরিয়ডিক ফাংশনটা তো চেক বুঝেই গেলে কাকে বলে। এবার যদি আমি এভাবে লিখি, ইফ ফর আ পিরিয়ডিক ফাংশন we see that for the least positive নাম্বার, ধরা যাক ওটাকে নাম দিলাম ক্যাপিটাল টি, we see that for the least positive number capital T, if t plus x equal to fx, then মনে রাখবে x মানে for all x belongs to the domain of f, এটা comma, then t is called the period, কথাটা কি period of the periodic function।
বুঝতে পেরেছো? দেখো একটা আমরা দেখতে চাই যে sin x কি পিরিয়ডিক ফাংশন, তারপরে cos x টা কি পিরিয়ডিক ফাংশন, তারপর দেখতে চাই tan x টা কি পিরিয়ডিক ফাংশন। আর যদি পিরিয়ডিক ফাংশন হয় তাহলে পিরিয়ডটাও আমি জানতে চাই। খেয়াল করে দেখো sin 2π plus x sin x হয়, cos 2π plus x cos x হয়, tan 2π plus x tan x হয়। For the all these functions are periodic function। কিন্তু এবার দেখো sin, এবার এখানে সব থেকে ছোট পজিটিভ নাম্বার বলো, এখানে x করলাম যাতে এটা sin x হয়। সব থেকে ছোট, দেখো সব থেকে ছোটটা 2π হচ্ছে। 2π এর ছোট কোনো নাম্বার ধরা যাক, যদি আমি এখানে লিখি π প্লাস এক্স, সাইন পাই প্লাস এক্স মোটেই সাইন এক্স হয় না। ও দেখো 2π এর থেকে ছোট কোনো নাম্বার এখানে বসাতে পারছো না যাতে করে সাইন 2 মানে এই নাম্বার প্লাস এক্স ইকুয়াল টু সাইন এক্স হয়। তো 2πটা হচ্ছে লিস্ট পজিটিভ নাম্বার, যার জন্য এই কাণ্ডটা ঘটছে। সুতরাং আমরা কি বলতে পারি যে সাইন এক্স ইজ আ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড কত 2π। cos x এর ক্ষেত্রেও দেখো যে cos x টাও একটা পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π, কিন্তু tan x এর ক্ষেত্রে দেখো tan 2π প্লাস x tan x হয়, কোনো সন্দেহই নেই। কিন্তু আমি দেখতে পাই যে tan π প্লাস x টাও আবার tan x হয়, তাই না? অতএব 2π এর থেকে ছোট নাম্বার বসিয়ে দেওয়া গেল π। তাহলে tan x হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড π। তাই লিখছি না আমি, তার আমরা কি বলতে পারি যে tan x ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড π। তাহলে বাকিগুলো নিশ্চয় করতে পারবে। মনে রাখবে যে এমন ফাংশন হতে পারে যেটা পিরিয়ডিক নয়, এমন ফাংশন হতে পারে যেটা পিরিয়ডিক। যদি পিরিয়ডিক হয় ফাংশনটা, তখন তার পিরিয়ড বার করার প্রশ্নটা ওঠে। পিরিয়ডটা কাকে বলে সেটা আমি বলে ফেলেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। ট্রিগোনোমেট্রির এপিসোড 2 এখানেই শেষ করলাম। যদি তোমাদের পুরো যে ডিসকাশনটা আমি করলাম এটা বুঝতে তোমাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে, তাহলে প্রথমে সেই একই কথা ভিডিও লেকচারটাকে আবার রিপিট করে দেখো, বারবার দেখো। কিন্তু প্রথমে মনে রাখবে এপিসোড 1টাকে কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করে নেবে, তারপরেই এপিসোড 2টা দেখবে। তাড়াহুড়ো করবে না, একটু সময় নাও, সময় নিলে কোনো অসুবিধা নেই। তাড়াহুড়ো করে বেশি বেশি করে অঙ্ক করতে হবে, তাতে কিচ্ছু লাভ হয় না। আগে মূল ব্যাপারটাকে একটু বুঝে নাও, তারপরে অঙ্ক করো। দেখবে যে যখন অঙ্ক করবে তখন সমস্ত কিছু থিওরিজগুলোকে একদম মাথার মধ্যে খেলা করবে। তাতে অনেকগুলো বেনিফিট আছে। একটা তো থিওরি খুব ভালো করে বুঝতে পেরে যাবে, অঙ্কের অ্যাপ্রোচটা খুব ভালো করে করতে পারবে, আর থার্ড হচ্ছে দেখবে অঙ্কগুলোকে করতে ভুলবে না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এ সত্ত্বেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে এখন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভেসে উঠছে সেখানে তোমাদের সমস্যার কথা লিখে পাঠাতে পারো, অথবা এখন যে মেল আইডিটা স্ক্রিনে ভেসে উঠছে সেখানে তোমাদের প্রশ্নগুলো, সমস্যাগুলো মেল করতে পারো। যদি তোমাদের আমার এই ভিডিও লেকচার্সগুলো কোনো কাজে এসে থাকে, উপকার দিয়ে থাকে, উপকারে এসে থাকে, তাহলে আমার এই চ্যানেল এসবি ম্যাথস স্ট্যাট ফিজিক্স ক্লাস, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আরও বেশি বেশি বন্ধু বান্ধবদের মধ্যে আমার ভিডিও লেকচার্সগুলোকে শেয়ার করো। আবার দেখা হবে ট্রিগোনোমেট্রি এপিসোড 3-তে।